স্পর্শ কপাল কুঁচকে চোখে মুখে উপচে পড়া বিরক্ত নিয়ে একবার মিঠুর দিকে তাকাচ্ছে তো আর একবার ছোট্ট স্রোতের দিকে। তাহমিনা বেগমের ড্রয়িং রুমে বাড়ির বাকিরা মুখ টিপে হাসি চেপে স্রোত আর স্পর্শের মাঝে চলা এই শীতল যুদ্ধ উপভোগ করছে। স্পর্শ একে একে আন্তারা খানম, তাহমিনা বেগম ও তানজিলা বেগম সবার জোর করে চেপে রাখা হাসি মাখা মুখগুলো দেখল। সবাইকে এমন মিটমিটিয়ে হাসতে দেখে তার বিরক্তি তত্তরিয়ে বাড়তে লাগলো। ঘটনা হলো, মিঠু এখন স্পর্শের নাম মোটামুটি ঠিকঠাক উচ্চারণ করতে পারল। খেপে গেলে স্পর্শর অংশটুকু উধাও করে দিয়ে পশ্য পচা বলে চিৎকার শুরু করে। একটু আগে তাকে জোর করে ধরে রাখার অপরাধে সে স্পর্শের ওপর এতটাই ক্ষুব্ধ যে এখন পচার সাথে নতুন এক বিশেষ জুড়ে দিয়ে মাছের কাঁটা। এই মাছের কাঁটা কথাটি সে কোথা থেকে আমদানি করলো তা স্পর্শের মাথায় আসছে না। মিঠুর এই শোরগোলের মাঝেই লাল টুকটুকে ফ্রক পরা স্রোত চোখে মুখে রাজ্যের কৌতূহল নিয়ে বিড়াল পায়ে হেঁটে এসে ওদের কাছাকাছি দাঁড়ালো। স্পর্শকে দেখে স্রোত বেশ খুশি হলো। ওর এখনও মনে আছে স্পর্শকে। তবে তার চেয়েও বেশি খুশি হলো গাঢ় সবুজ রঙের পাখিটাকে দেখে। পাখিটির গলায় লাল রঙের মালা আঁকা আর বাঁকানো ঠোঁট দুটো অবিকল স্রোতের ঠোঁটে লাগানো টকটকে লাল লিপস্টিকের মতো। পাখিটাকে দেখে স্রোতের বেশ ভালো লাগছে। সে এর আগে কখনো কোনো পাখিকে এমন লাল টুকটুকে লিপস্টিক মাখতে দেখেনি। তার ওপর এই পাখি আবার মানুষের মতো কথাও বলতে পারে। স্রোতের কৌতূহল মুহূর্তেই বহুগুণ বেড়ে গেল। সে সেই পাখিটির অনুকরণ করে স্পর্শের দিকে তাকিয়ে একগাল হেসে বলল, পচা মাছের কাঁটা। স্রোতের মুখে নিজের নামের এমন সদ্গতি দেখে রাগে নাকের পাটা ফুলে উঠল স্পর্শের। ড্রয়িং রুমের উপস্থিত সবাই হো হো করে হেসে উঠলে সে আরও বেশি ক্ষিপ্ত হয়। এখন যদিও সবাই হাসি থামানোর চেষ্টা করছে, তবুও স্পর্শের মনে হচ্ছে তারা আড়ালে মুখ টিপে হেসেই চলেছে। স্পর্শ বিরক্ত হয়ে হাতের মাঝে বন্দি মিঠুকে ছেড়ে দিয়ে বলল, যাও, যেদিকে খুশি যাও, আমার কাছে আর কোনোদিন আসবে না। তারপর স্পর্শ রাগে চোখে স্রোতস্বিনীর দিকে তাকিয়ে শাসনের সুরে বলল, এই যে নদী, আমার নাম পচল না, আমার নাম স্পর্শ। একদম স্পষ্ট করে বলবে। আর যতদিন পর্যন্ত না তুমি আমার নাম পলশ থেকে স্পর্শ করতে পারছো, ততদিন তোমার নাম নদী থেকে স্রোতস্বিনী হবে না। কথাটা তোমার এই পুচকে মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। নিজের কথা শেষ করে গটগট করে হেঁটে সামনের ঘরে চলে গেল স্পর্শ। অন্যদিকে স্রোতস্বিনী গোল গোল চোখে স্পর্শে চলে যাওয়া দেখল। নিজের নামে সে নিজেই ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারে না, তবে অন্যদের মুখে নিজের নাম শুনতে তার বেশ ভালো লাগে। নিজের নামটা তার ভীষণ পছন্দের, কিন্তু স্পর্শ তার এমন সুন্দর নামের বদলে কী সব উল্টাপাল্টা বলে ডাকলো তা ভেবে স্রোতের রাগ চড়চড় করে বেড়ে গেল। পুচকে মাথায় সব কিছু না ঢুকলেও ওকে নদী বলে ডাকাটা সে মোটেও পছন্দ করেনি। আর এখানে ওরই বা কী দোষ? স্রোত তো মনে মনে স্পর্শই বলছে, কিন্তু মুখ থেকে বের হওয়ার সময় কেন যে সেটা পলশ হয়ে যাচ্ছে, এতে ওর কী বা করার আছে? স্পর্শ ঘরে ঢুকে যেতেই ড্রয়িং রুমের সবাই একসঙ্গে জোরে হেসে উঠল। আন্তরা খানম এগিয়ে এসে স্রোতস্বিনীকে কোলে তুলে নিলেন। তার এই ছোট্ট মেয়েটাকে ভারী পছন্দ। সারাদিন চঞ্চল হরিণীর মতো পুরো বাড়ি চষে বেড়ায় আর তোতা পাখির মতো আধো আধো স্বরে কিচিরমিচির করতে থাকে। তিনি স্রোতস্বিনীর কপালে একটু চুমু খেয়ে বললেন, কি হয়েছে আমার মিষ্টি পরীটার? চাঁদের মতো মুখটাতে এমন গ্রহণ লেগে আছে কেন? স্পর্শের কথায় মন খারাপ হয়েছে?
চকলেট খেলে কি মন ভালো হবে লালপরীর? চকলেটের কথা শুনে মুহূর্তেই হাসি ফুটে উঠল স্রোতস্বিনীর মুখে। চকলেট তার ভীষণ প্রিয়, কিন্তু মা ইদানিং খুব একটা খেতে দিতে চান না। স্রোত খুব কান্নাকাটি করলে তবেই দেন, তাও খুব সামান্য। এখন কান্নাকাটি ছাড়াই চকলেট পাওয়া যাবে শুনে তার মনটা ভালো হয়ে গেল। ইঁদুরের মতো ছোট ছোট ফোকলা দাঁতগুলো বের করে চড়া হাসি হাসল যে। কাল রাতে ঘুম না হওয়ায় আজ সারাদিন উর্মির প্রচণ্ড মাথা ব্যথা ছিল। আদা চা খেয়েও খুব একটা কাজ হলো না দেখে শেষমেশ একটা পেইন কিলার খেয়ে দুপুর 3টার দিকে বিছানায় গায়ে এলিয়ে দিয়েছে সে। ঘরের জানালা দরজা বন্ধ করে ভারী পর্দাগুলো টেনে দেওয়ায় দিনের বেলাতেও পুরো ঘর আধো অন্ধকারে তলিয়ে আছে। সারা রাত নির্ঘুম কাটানো, এরপর সকাল থেকে দুপুর পর্যন্ত টিউশনি আর নিজের ক্লাস নিয়ে প্রচণ্ড ছোটাছুটির পর গোসল সেরে বিছানায় গা ছোঁয়াতেই উর্মির চোখে রাজ্যের ঘুম নেমে এসেছিল। সেই গভীর ঘুম ভাঙল পাখিদের কিচিরমিচিরের শব্দে। মনে হচ্ছে দু দলের মধ্যে বেশ গুরুতর কোনো ঝগড়াঝাটি চলছে। শব্দ এতটাই জোরালো যে জানালার দরজা বন্ধ সত্ত্বেও উর্মি তাদের সেই গুরুত্বপূর্ণ আলোচনা স্পষ্ট শুনতে পাচ্ছে। যদিও তার কিছুই বোধগম্য হচ্ছে না, উর্মি সেই শব্দের হাত থেকে রেহাই পেতে কমফোর্টার দিয়ে নিজের কান ও মাথা ভালো করে পেঁচিয়ে নিল। কিন্তু শব্দের পাশাপাশি এবার যেন চারপাশ কাঁপতে শুরু করলো। ওর নিজের মাথা কাঁপছে, এমনকি মনে হচ্ছে পুরো বিছানাটাই দুলছে। ভূমিকম্প হচ্ছে নাকি? আতঙ্কিত হয়ে উর্মি মনে মনে দোয়া ইউনুস পড়তে শুরু করলো। একবার শেষ করে দ্বিতীয়বার শুরু করার আগেই কম্পনটা থেমে গেল। উর্মি মনে মনে আলহামদুলিল্লাহ বলে পুনরায় ঘুমানোর জন্য চোখ বুজতেই আবারও সেই কম্পন শুরু হলো। এবার কম্পনের সঙ্গে কেমন একটা গুম গুম শব্দ হচ্ছে। প্রচণ্ড বিরক্তিতে ওর মনটা তিতকুটে হয়ে উঠল। সরি প্রচণ্ড বিরক্তিতে ওর মনটা তিতকুটে হয়ে উঠল। তবে কয়েক মুহূর্ত পর আকস্মিক কিছু একটা মনে পড়তেই ধরফরিয়ে বিছানায় উঠে বসলো উর্মি। বালিশের নিচে হাত ঢুকিয়ে দেখলো, হ্যাঁ, যা ভেবেছিল ঠিক তাই। ফোনটা ভাইব্রেশন মোডে থাকায় কল আসার পর অমন কাঁপাকাঁপি আর শব্দ হচ্ছিল। উর্মি আধভেজা চুল হাত খোপা করে বেঁধে নিল, বা হাতের তালু দিয়ে নাকের ডগার হালকা ঘষে হাত বাড়িয়ে ফোনটা নিজের দিকে টেনে নিল। ভেজা চুলে ঘুমানোর কারণে সম্ভবত ঠান্ডা লেগে গেছে। কানে মনে হচ্ছে তালা লেগে আছে। নাক বন্ধ হয়ে আসায় মুখ দিয়ে বড় শ্বাস নিয়ে দেখে ফোনের ডিসপ্লেতে ভাবির নম্বর থেকে 2টো মিসড কল দেখা যাচ্ছে। উর্মি সোনালি এর ফোনে কল ব্যাক করলো। 2-3বার রিং হওয়ার পর সোনালি কল রিসিভ করেই হাঁপাতে বলল, সর্বনাশ হয়ে গেছে রে উর্মি, তারার কপালটাও বুঝি এবার পড়ল। তুই পারলে কাল একবার বাড়িতে আয়। মেয়েটাকে দেখে বুকটা ফেটে যাচ্ছে আমার। এ কোন অভিশপ্ত গ্রহণ লাগা শুরু হলো তোদের জীবনে? সোনালির কঠিন কথাগুলো উর্মির মস্তিষ্কে ঠিকঠাক প্রক্রিয়াজাত করতে পারল না। ও শুধু বুঝতে পারছে তার জীবনে বড়সড় কোনো বিপর্যয় ঘটেছে, কিন্তু ঠিক কী হয়েছে তা এখনও পরিষ্কার নয়। হয়েছেটা কি ভাবি? তারা কি অসুস্থ? কি হয়েছে ওর? জাহিদ নাকি আবার বিয়ে করেছে, তারাকে মারধর করেছে রে। মরে যাবে মেয়েটা। এমনিতেই প্রেগনেন্সির কমপ্লিকেশন ওর শুরু থেকেই, তার উপর এসব। আমার নিজের মাথা কাজ করছে না, হতাশ কণ্ঠে বলল সোনালি। সোনালির কথা শুনে উর্মির চোয়াল শক্ত হয়ে আসে, চোখ দুটো দিয়ে ক্রোধে অগ্নিগিরি বের হচ্ছে। উর্মি হাঁ করে একটা দীর্ঘশ্বাস টেনে নিল, তারপর হিমশীতল কণ্ঠে বলল, তারা এখন কোথায়? এখানেই আছে, একটু আগে এলো। মেয়েটার পুরো শরীর জুড়ে আঘাতের চিহ্ন। এটা কি করলো আল্লাহ ওর সাথে? ধরা গলায় বলল সোনালি। উর্মি সোনালির কথার প্রত্যুত্তরে কিছু বলল না। হাত থেকে ফোনটা গড়িয়ে পড়ল বিছানায়। সোনালি কিছুক্ষণ হ্যালো হ্যালো করেও যখন উর্মি সাড়া পেল না,
তখন নিজের ফোনে সংযোগ বিচ্ছিন্ন করে দিল। আর উর্মি মৃত মানুষের মতো অরসার হয়ে বসে রইল বিছানায়। ওর চোখে ভেসে উঠছে তারা সেই মিষ্টি মুখশ্রী। সেই সঙ্গে ভেসে উঠল কিছুদিন আগে স্ক্রিনে দেখা তারা সেই নির্জীব মুখ আর মৃত প্রায় চোখ। মিনিট 10 থম মেরে বসে থাকার পর উর্মি ফোনের ডিসপ্লেতে সময় দেখল। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এখন বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে। তবুও হুড়মুড়িয়ে উঠে দাঁড়ায় সে। বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে বোরকা পরে রেডিমেড হিজাব পরে ফোন আর ট্রাভেল ব্যাগটা নিয়ে বের হয়ে আসে ফ্ল্যাট থেকে। বাইরে থেকে তালা দিয়ে দ্রুত পায়ে নিচে নেমে যায়। যত দ্রুত সম্ভব বাড়ি পৌঁছাতে হবে ওকে। উর্মি যখন তাদের বাসার মোড়ে পৌঁছালো ঠিক তখনই উৎসের কল এলো ওর ফোনে। এক হাতে বোরকা সামলে নিয়ে অন্য হাতে কলটা রিসিভ করে কানে ধরল সে। ওপাশ থেকে উৎসের হন্তদন্ত কণ্ঠ ভেসে এলো, বনু, তোকে এখনই একবার মুক্তি ক্লিনিকে আসতে হবে। তারার অবস্থা খুব খারাপ, রক্ত প্রয়োজন। তোর আর ওর ব্লাড গ্রুপ তো একই। তুই যত তাড়াতাড়ি সম্ভব বাসা থেকে বের হ। উর্মি দ্রুত জবাব দিল, আমি বাড়ির সামনে পায়রা চত্বরে আছি। তুমি ওদিকে ব্যবস্থা করো, আমি 15 মিনিটের মধ্যেই আসছি। বলেই উর্মি রিক্সা চালককে দ্রুত রিক্সা ঘুরে মুক্তি ক্লিনিকে যাওয়ার তাড়া দিল। ক্লিনিকের সামনে পৌঁছে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে দ্রুত পায়ে ভেতরে ঢুকলো উর্মি। রিসেপশন থেকে তথ্য জেনে নিয়ে 3 তলায় গিয়ে দেখলো সেখানে ওর মা, ছোট মা এবং ভাই ভাবি সবাই উপস্থিত। উর্মিকে দেখা মাত্রই উৎস এগিয়ে এলো এবং দেরি না করে ওকে রক্ত সংগ্রহের কক্ষে নিয়ে গিয়ে গেল। রক্ত গিয়ে দিয়ে বের হয়ে ওয়েটিং রুমে থম মেরে বসে থাকে উর্মি। সোনালি একে একে বলতে শুরু করে তারার অবস্থা। ওর স্বামী 5 মাস আগেই গোপনে বিয়ে করেছে। 5 মাস ধরে ব্যবসার নাম করে তারার কাছ থেকে যে 10 লাখ টাকা হাতিয়ে নিয়েছে সেই টাকা দিয়েই নাকি এক হিন্দু মেয়েকে বিয়ে করেছে। সোনালির প্রতিটি কথা নীরবে গিলে নেয় উর্মি। মুখে টু শব্দও করে না সে। তারার স্বামী একজন হাফেজ। রূপে গুণে অনন্য হওয়ায় তারার জন্য এক সময় যোগ্য পাত্রের লাইন লেগে থাকত। নামী চিকিৎসক, ইঞ্জিনিয়ার আর উচ্চবিত্ত পাত্রদের ফিরিয়ে দিনকে অধিক প্রাধান্য দিয়ে সে জাহিদকে বিয়ে করেছিল। জাহিদ পাশের এলাকার একটি মাদ্রাসার শিক্ষক। বেতন যৎসামান্য, আর্থিক অবস্থাও নড়বড়ে। সব প্রতিকূলতা উপেক্ষা করে নিজ পরিবারে এক প্রকার জেদ করেই জাহিদের নামে কবুল বলেছিল তারা। সে ভেবেছিল আধিক ঘরোয়ানা উচ্চবিত্ত কাউকে বিয়ে করে দিন নিয়ে আপোষ করার চেয়ে মাদ্রাসার পড়ানো ধর্মভীরু কাউকে জীবনসঙ্গী করা ঢের ভালো। ভেবেছিল অর্থ সম্পদ কম থাকলেও অন্তত পক্ষে তাদের সংসারে প্রকৃত ভালোবাসা আর ক্ষুধাভীতি থাকবে। বর্তমান যুগের সুবিধাবাদী পুরুষদের মতো চরিত্রে কোনো কালিমা থাকবে না। কি ভেবে সে ঘর বেঁধেছিল আর আজ কি করুণ পরিণতি হলো। মেয়েটার এই করুণ দশা দেখে তারার মা শান্তি বেগম মরা কান্না জুড়ে দিয়েছেন। স্বামী পক্ষাঘাতগ্রস্ত একমাত্র ছেলেটি এখনও স্কুল গণ্ডি পার করেনি। নিজে ছাপোষা গৃহিণী হয়ে এখন কি করবেন তিনি? তার মাথার ভেতর প্রলয়ঙ্কারী দামামা বাজছে। বুক চিরে কান্নার লোনা ঢেউ উপচে আসছে। কি হবে এখন তার? মেয়েটা কি আদৌ বাঁচবে? আর যদি প্রাণে ফিরেও পায় তবে অনাগত সন্তানসহ এই মেয়েটিকে শেষ পরিণতি বা কী? কোন সর্বনাশা ধ্বংসযজ্ঞ শুরু হলো তার ফুলের মতো পবিত্র মেয়েটার জীবনে? কিছুক্ষণ পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে আসতেই শান্তি বেগম হিতাহিত জ্ঞান হারিয়ে সেদিকে ছুটে গেলেন। শরীরের ভার সামলানোতে না পেরে তিনি যখন পড়ে যাচ্ছিলেন উৎস দ্রুত এগিয়ে গিয়ে ছোট মাকে নিজের সাথে জড়িয়ে ধরল। এরপর সে ডাক্তারের দিকে শান্ত অথচ উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, তারা এখন কেমন আছে? মধ্যবয়সী ডাক্তার গম্ভীর কণ্ঠে বললেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক। শারীরিক আঘাতের ফলে গুরুতর ক্ষতি হয়েছে এবং কিছু অভ্যন্তরীণ জটিলতা দেখা দিয়েছে। আমি
অবাক হচ্ছে এটা ভেবে যে প্রেগন্যান্সি শুরু থেকেই রোগীর শারীরিক জটিলতা ছিল, তার উপর এমন অবনতিক ঘটনা। আপনারা তখন কোথায় ছিলেন? আর ওনার স্বামী বা কোথায়? পুলিশে অভিযোগ করেছেন? তখন রোগীর অবস্থা অত্যন্ত নাজুক ছিল বিধায় পুলিশি ঝামেলার আগে আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি। তবে এখন আপনাদের আইনের দ্বারস্থ হতেই হবে। আপনারা এড়িয়ে যেতে চাইলেও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করবে। শান্তি বেগম ডাক্তারের কথাগুলো শুনে উৎসের বুকে আরও সেটে গেল। হেঁচকি উঠে গেছে ওনার। সামনে থাকা ব্যক্তিটি কী অবলীলায় নির্মম সত্যগুলো বলছেন, অথচ প্রতিটি শব্দ তার মাতৃহৃদয়কে তপ্ত শলাকার মতো ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। ডাক্তার ওয়াহেদ কথাগুলো শেষ করে কিছুক্ষণ চুপ থাকলেন। এক পলক তাকালেন সামনে থাকা ভেঙে পড়া মায়ের দিকে, যার আদরের মেয়ে এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে হাসপাতালের বেডে অসাড় হয়ে পড়ে থাকা মেয়েটাকে দেখে তারও মায়া হচ্ছে। কিন্তু দিন শেষে এগুলো ডাক্তারদের নিত্য নৈমিত্তিক দৃশ্য। একবেলা খাবার বাদ পড়লেও এই যান্ত্রিক জীবন থেকে তাদের নিস্তার নেই। শান্তি বেগম মাথা তুলে কম্পিত স্বরে জিজ্ঞেস করলেন, আমার মেয়েটা বাঁচবে তো ডাক্তার সাহেব? ডাক্তার ওয়াহিদ নিজের চোখের চশমাটা নাকের ওপর থেকে ঠেলে ঠিক করে নিয়ে বললেন, দোয়া করুন। আমাদের সাধ্যে যা ছিল তা সবটুকু করা হয়েছে, এখন বাকিটা কেবল আল্লাহর হাতে। নিজের কথা শেষ করে তিনি উৎসের দিকে তাকিয়ে বললেন, আপনি আমার সাথে আমার চেম্বারে আসুন। সোনালি আর আমেনা খাতুন এগিয়ে এসে উৎসের কাছে থেকে শান্তি বেগমকে ধরে পাশের একটি চেয়ারে বসালেন। উর্মি এক পলক সেদিকে তাকালেও নিজের জায়গায় পাথর হয়ে বসে রইল। শান্তি বেগমের আহাজারি শুনে এক মধ্যবয়সী হিন্দু মহিলা এগিয়ে এলেন। তিনি তার মেয়ে সিজারের জন্য এই হাসপাতালে আছেন। সামনের কেবিনটি গত 3 দিন ধরে মেয়ে আর নাতনিকে নিয়ে তার অবস্থান। এর আগে কেবিন থেকে পানি নিতে বের হওয়ার সময় সবার কান্নাকাটি নজরে এলেও ঘটনাটি ঠিক জানেন না। এখন মূল বিষয়টি বুঝতে পেরে শান্তি বেগমকে সান্ত্বনা দিতে উর্মির পাশের ফাঁকা চেয়ারটিতে বসলেন তিনি। মহিলাটি নিজেও দোয়া করলেন। তারপর মুখ ভর্তি পানির পিক ফেলে বললেন, ধর্মের নামে এসব কি অমানবিক কারবার? আমাদের ধর্মে তো মেয়েদের দেবী মনে পুজো করা হয়। মেয়েদের আমরা সাধারণ মানুষ নয়, বরং দেবীর সম্মান দেই। উর্মি পাশের চেয়ারে বসা মধ্যবয়সী মহিলাদের দিকে তাকালো। সিঁথিতে টকটকে লাল সিঁদুর, কপালে একটি মাঝারি টিপ, হাতে শাখা পলা। মহিলাটার দিক থেকে চোখ সরিয়ে উর্মি এবার তারা কেবিনের দিকে বন্ধ দরজার দিকে তাকালো। দীর্ঘক্ষণ পর ওর মুখে এক চিলতে হাসি ফুটল, এক বিষণ্ণ প্রায় নির্জীব হাসি। সেই হাসি ঠোঁটের কোণে রেখেই মহিলা উঠে যাওয়ার আগে উর্মি শান্ত কণ্ঠে বলল, কেউ রানী বানায়, কেউ দেবী বানায়, কেউ বা বানায় পবিত্রতার প্রতিমা, কিন্তু মানুষ সে কেউ বানায় না। উর্মির কথাগুলো ভদ্র মহিলা স্পষ্ট শুনল তার মেয়েও, যে কিছুটা দূরে নিজের দুদিনের নবজাতককে কোলে নিয়ে দাঁড়িয়ে। উর্মির কথা শুনে সেই মেয়েটি ঠোঁট প্রসারিত করে হাসল। গোলগাল উজ্জ্বল ফর্সা মেয়েটির হাসি দেখল উর্মি, কিন্তু সেই সুন্দর হাসি তার মোটেও পছন্দ হলো না। সুশ্রী মেয়েটির হাসি মায়াময় হওয়ার কথা থাকলেও উর্মির কাছে তা বড্ড করুণ, বড়ই বিষাদময় মনে হলো। ভদ্রমহিলা উঠে দাঁড়িয়ে বললেন, সাধারণ মানুষের চেয়ে দেবীর মর্যাদা কম বুঝি? আমাদের ধর্মে মেয়েদের তো বরাবরই বাড়তি সম্মান দেওয়া হয়। উর্মি তর্কে গেল না। মহিলা আরও কিছু কথা বলে হনহনে করে কেবিনের দিকে চলে গেলেন। যাওয়ার সময় মেয়েকেও তাগাদা দিলেন, কেবিনে আয় তুই, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে সমস্যা হতে পারে। উর্মি আবার অদ্ভুতভাবে হাসি পেল। সমাজ বলে ধর্ম মেয়েদেরকে এমনিতেই সম্মানিত করেছে, তথাকথিত ঘরের রানীর মর্যাদা দিয়েছে, দেবী হিসেবে পুজো করছে, সাক্ষাৎ পবিত্রতার প্রতিমা রূপে সম্মান জানাচ্ছে। তবে তাদের আবার কিসের চিন্তা, কিসের এত মায়া কান্না, এত দুঃখ বা কিসের?
মুখে মুখে এত সম্মান আর মর্যাদার বুলি আওড়িয়ে একটা মেয়েকে সাধারণ মানুষ হিসেবে তার প্রাপ্য অধিকার সম্মান থেকে বঞ্চিত করার এই যে রীতি, এটাই উর্মির যন্ত্রণা। শুধু উর্মি নয়, তার মতো হাজারো লক্ষ কোটি মেয়ের এটাই নিরবহাকার। সামনে দাঁড়িয়ে থাকা ওই মেয়েটিও বুঝি একই কাতারে পড়ে। তার তো শ্রুশ্রী মেয়েটার সেই মায়াময় হাসিও উর্মির চোখে বড় বিষাদময় ঠেকছে। এই বোকা মেয়েটিও হয়তো তথাকথিত দেবীর সম্মান নয়, বরং একজন সাধারণ স্বাধীন মানুষ হিসেবে সমাজে মাথা উঁচু করে বাঁচতে চায়। উর্মির বাবা আশরাফ আহমেদ এতক্ষণে তার ছোট ভাই ইকবাল আহমেদকে হুইলচেয়ারে করে হাসপাতালে নিয়ে এলেন। এতক্ষণ বাড়িতে কেবল ইকবাল আহমেদ আর তামিমি ছিল। মেয়ের চিন্তায় ইকবাল আহমেদের প্রাণ ওষ্ঠাগত। অথচ বাবা হয়েও মেয়ের জন্য এই মুহূর্তে কিছুই করতে পারছেন না তিনি। উল্টো নিজেকে অন্যদের জন্য আপদ মনে হচ্ছে তার। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। তারা আসার মিনিট 5 পরেই হন্তদন্ত হয়ে হাসপাতালে পৌঁছালেন উর্মির বড় চাচা শামীম আহমেদ আর বড় চাচি তাহমিনা বেগম। সঙ্গে আন্তারা খানম, স্পর্শসহ পরিবারের বাকি সদস্যরাও আছেন। তারা সবাই মিলে আজ সকালে তাহিয়ার শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। বিকালে সোনালীকে ফোনে জানিয়েছিলেন যে তারা আগামীকাল ফিরবেন। কিন্তু তারার এই আশঙ্কাজনক অবস্থার কথা শুনেই সবাই একযোগে রওনা দিয়েছেন। স্রোতস্বিনীও ছিল তাদের সাথে। তাহমিনা বেগমরা যাওয়ার সময় কান্নাকাটি করে মেয়েটা বাড়ি মাথায় তুলছিল। শেষমেশ বাড়ির সবাই ওর জেদের কাছে হার মানতে বাধ্য হয়। সোনালী আর উৎস অনিচ্ছা সত্ত্বেও স্রোতকে তাহমিনা বেগমদের সাথে যাওয়ার অনুমতি দেয়। কথা ছিল আজ বিকেলে তারা ফিরে আসবে। কিন্তু তাহিয়া আর ওর শ্বশুরবাড়ির সবাই জোরাজুরিতে তারা আজ রাতটা ওখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তারার এমন আকস্মিক অঘটন শুনে সন্ধ্যার পরেই তারা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। স্রোত সারাদিন বেশ ভালোই ছিল, কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই মায়ের জন্য উসখুস করতে শুরু করে। কিছুটা কান্নাকাটিও করে সে। তবে স্পর্শ আর ওই বাড়ির দুটো বাচ্চা মিলে ওকে সামলে নেয়। স্রোত শান্ত হলে তাহমিনা বেগম নিজ হাতে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। মাঝে 2-1বার কাঁচা ঘুমে জেগে উঠল। এখন তাহমিনা বেগমের কাঁধে মাথা রেখে বেঘোরে ঘুমোচ্ছে বাচ্চাটা। তাহমিনা বেগম ঘুমন্ত স্রোতকে আন্তারা খানমের কোলে দিয়ে তার ছোট জায়ের দিকে এগিয়ে গেলেন। কোল বদল হতেই স্রোতের ঘুমটা ভেঙে গেল। সে চোখ পিটপিট করে তাকাতে তাকাতে আশপাশের সবাইকে একবার দেখল। সবাইকে একসাথে দেখে তার বাচ্চা মনটা খুশিতে নেচে উঠল। চলবে। আসসালামু আলাইকুম। গল্পটা কেমন লেগেছে প্লিজ জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা গল্পটি পড়ছেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।